সবাইকে আমন্ত্রণ। লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আপনাদের সামনে আমি রেজওয়ানুজ্জামান, নতুন দিনের নতুন পর্ব নিয়ে। আজকে আমাদের সঙ্গে আছেন জাভেদ ওমর বেলিম, সাবেক ক্রিকেটার, সবাই চেনেন। স্বাগত জানাচ্ছি জাভেদ ওমর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাভেদ ওমরের সাথে কথা বলবো। আজকে সেই দিন হতে পারে বাংলাদেশের ক্রিকেটের নতুন ইতিহাস রচনা। রাওয়ালপিন্ডি টেস্ট যদি বাংলাদেশ জিতে যায়, পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা, সেটা একটা বড় অর্জন হবে। সেই অর্জনের অপেক্ষায় আমরা, নিশ্চয়ই আপনারাও। আমরা বলছিলাম যে ইতিহাস গড়ার দ্বার প্রান্তে বাংলাদেশ দল। টেস্ট ক্রিকেটে এমন দিন খুব একটা বাংলাদেশের আসে না, কিন্তু গত 2 সপ্তাহে এই নিয়ে আমরা কিন্তু দ্বিতীয়বারের মতো টেস্ট জয়ের অপেক্ষায় বলতেই পারি। আর মাত্র 86 রান দরকার বাংলাদেশের এই মুহূর্তে সংগ্রহ। 2 উইকেটে 99 রান একদমই সম্ভব। আমার কাছে মনে হয় যে যদি আবহাওয়া আর কোনো বাধা না দেয় এই টেস্টে, তার আগেই, বৃষ্টি আসার আগেই যদি বাংলাদেশ এই রানটুকু করতে পারে। 86 রান অসম্ভব না, অবশ্যই না। যেভাবে বাংলাদেশ ক্রিকেট খেলছে, এটা অনেক সময় বাংলাদেশ খুব খারাপ ক্রিকেট খেলছে। এখন যে অবস্থা, যদি আপনি প্রথম টেস্ট ম্যাচ দেখেন বা এই টেস্ট ম্যাচে 26-এ 6টা যাওয়ার পরও ঘুরে দাঁড়ানো, তো ওই হিসাবে সব কিছু বাংলাদেশ ফুললি ড্রাইভিং সিটে, যদি এক্সেপশনাল বাজে ব্যাটিং না করে, আল্লাহ না করুক। এছাড়া বাংলাদেশ আর বৃষ্টি, একটা বাংলা বৃষ্টি তো এটা আপনার কন্ট্রোলে না। যেটা আপনার কন্ট্রোলে, যেভাবে ব্যাটিং করছে স্টিল শান্ত বা মমিনুল, অনেক কম্প্যাক্ট ব্যাটিং করছে, কোনো সুযোগ দিচ্ছে না। পাকিস্তান বেস্ট ট্রাই করছে, বাট আমার কাছে মনে হয় যদি এইভাবে ব্যাটিং করে আরামে ল্যান্ডমার্কে চলে যাবে ইনশাআল্লাহ। বৃষ্টিটা কন্ট্রোলে না, কিন্তু বৃষ্টির একটা পূর্বাভাস আছে দুপুর 2টার পর, অর্থাৎ বাংলাদেশ সময় 3টার পর থেকে আসতে পারে। সেইটার ভেবে কি একটু আরেকটু কুইকলি চেষ্টা করা উচিত কি উচিত না, এটা আপনার কি? না, অবশ্যই উচিত। কেন? যেহেতু আপনি যেটা আপনি গতকালকে বাংলাদেশের একদম ক্লিয়ার মেসেজ ছিল, জাকির যেমন ইউজুয়ালি উনি থেকে খেলেন, কিন্তু ওই একটা জায়গায় যেহেতু উনি 2-3 ইনিংসে রান করে নাই, হয়তো এটা টিমের প্ল্যান হতে পারে বা তার পার্সোনাল প্ল্যান হতে পারে কি আমি আজকে দলের যেমন লাভ হবে, আমি যে এগ্রেসিভ খেলি, আমি এটা একদম এগ্রেসিভ খেলবো, যেটা ভেরি মাচ সাকসেস বাংলাদেশ। কালকে প্রথম আধা ঘন্টায় যে 35, 38, 40 রান হয়েছে, ওই জায়গায় কিন্তু অনেক এগিয়ে গিয়েছে। ওখানে 2 উইকেট বা 3 উইকেট পরে 16-17 রান তাহলে পাকিস্তান একদম ছেকে বসতো। তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় বাংলাদেশ অনেক জায়গায় টার্নিং পয়েন্ট আছে। এটা একটা বড় টার্নিং পয়েন্ট যদি আজকে বাংলাদেশ জয়লাভ করে ইনশাআল্লাহ। টার্নিং পয়েন্ট কি অর্থে বলবেন? যে বাংলাদেশের টেস্টের জন্য টার্নিং পয়েন্ট বলবেন, নাকি কারেন্ট সিচুয়েশনে দেশের এবং প্লেয়ারদের সেই? দেখেন, সবকিছু মিলে বাংলাদেশ বরাবরই কিন্তু আমরা এই একটা জায়গায় টেস্ট ম্যাচ আজকে 24 বছর যাবৎ আমরা কিন্তু নট কনসিস্টেন্ট। আমরা ভালো ভালো টেস্ট ম্যাচ জিতেছি, নিউজিল্যান্ডে গিয়ে আমরা ইংল্যান্ডকে, সব কিছু মিলিয়ে। বাট এই টেস্ট ম্যাচটা আমাকে আজকে জয়লাভ করছে বলে বলছি না, খুব স্পেশাল মনে হচ্ছে। কারণ বাংলাদেশ ডমিনেট করছে, স্পেশালি ফাস্ট বোলিংয়ের স্লটে। বাবর আজমকে আপনি বাউন্সার মেরে আনকমফোর্ট করছেন। বাংলাদেশি বোলার 145 বা 152 করেছেন নাহিদ রানা, একটা বল 2টা বল করেছেন, কিন্তু কনসিস্টেন্ট তিনি 142, 45 এ নট ম্যাটার অফ জোক। স্পেশালি এগেনস্ট পাকিস্তান, তারা শর্ট বলে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে, ওই জায়গায় তাদেরকে আনকমফোর্ট জোন দিয়েছে। আমি সবসময় একটা কথা বলি যে বাংলাদেশকে টেস্ট ম্যাচ ভালো করতে হলে তো অবশ্যই আপনাকে ওরকম একটা ফাস্ট বোলার লাগবে, 2টাকে, যাতে ক্যাপ্টেনকে হয় ইনপারশন উইকেট নিয়ে দিবে, বা যখন তক্তা উইকেট থাকে ব্যাটসম্যানকে আনসেটেল করবে। যেহেতু আমরা বরাবরই আমরা স্পিনে আমরা ডিপেন্ডেবল ছিলাম, বাট এই টেস্ট ম্যাচে আমরা কিন্তু ফার্স্ট উইকেট পেয়েছে। এর চেয়ে বড় কথা, হাসান মাহমুদ উইকেট পেয়েছে, কিন্তু প্রথম ইনিংস দেখেন পাকিস্তানের প্রথম 5 ওভারে 1 উইকেট নিয়েছিলেন হাসান রানা। তো ওই একটা জায়গায় কিন্তু চমৎকার রান দিয়েছেন, 30 রান, কিন্তু অ্যাটাক করেছে, যেটা হবে টেস্ট ম্যাচে হচ্ছে এটাই বিউটি। কি আপনি যখন ফাস্ট বোলিংয়ে আপনি অ্যাটাক করে ওই আনকমফোর্ট করে আপনি উইকেট নেবেন, শর্ট সামনে কট বিহাইন্ড আর এলবিডব্লিউ ফাঁদে পড়ে। তো ওই একটা জায়গায় বাংলাদেশ এই টেস্ট ম্যাচ ডমিনেট করেছে সব ডিপার্টমেন্টেই। স্পেশালি বলবো যে ফাস্ট বোলিংয়ের যেভাবে ডমিনেট করেছে, এটা ভেরি আউটস্ট্যান্ডিং। এটা যদি কন্টিনিউ করতে পারে বাংলাদেশ, তাহলে টেস্ট ম্যাচ একটা বিশ্বাসের জায়গায় তৈরি হচ্ছে কি আপনি 2টা ম্যাচ জিতছেন কমফোর্টেবল, খারাপ জায়গায় ছিলেন, ওখান থেকে ঘুরে আসলেন প্রথম টেস্ট ম্যাচ, সেকেন্ড টেস্ট ম্যাচ প্রথম ইনিংসে একদম আপনি 26-এ 6টা, ওই জায়গায় আপনি 254 রান করেছেন, আউটস্ট্যান্ডিং। তো ওই একটা জায়গায় মনে হয় যদি কন্টিনিউ করতে পারে বাংলাদেশ, তাহলে যেটা আমরা ওডিআই আমরা সবসময় কিন্তু বিশ্বাস রাখি বাংলাদেশ ভালো খেলবে বা মাঠে জিতার জন্য যাই, কিন্তু টেস্টে একটা ডাউট থাকে। তো এই টাইপের ম্যাচ যখন
কন্টিনিউ করবে বাংলা ইনশাআল্লাহ, যে বছরের 10টা ম্যাচের মধ্যে 3-4টা এরকম জিতবে, 2-1টা ড্র হবে, 2টা হারবে। তাহলে যে বিশ্বাসের জায়গা হলে ওইটা হচ্ছে মেন জায়গা ক্রিকেটে, যে আপনি যখন ভালো খেলবেন আর ভালো তখনই বিশ্বাসটা তখনই জন্মাবে আপনি কনসিস্টেন্ট ভালো খেলবেন। কিন্তু এই বদলটা আপনার কাছে কেন? মানে বাংলাদেশের এই পেসাররা তো নতুন নয়। আমি যদি বলি হাসান মাহমুদও অনেক জায়গায় খেলেছেন, তাসকিন যদিও অনেকদিন পর ব্যাক করেছেন, নাহিদ রানাও প্রথম টেস্ট নয় কিংবা সেকেন্ড টেস্ট নয়, এই বোলাররাই তো খেলতো বাংলাদেশের। কেন তাহলে বাংলাদেশের এই চেঞ্জটা? সেটা কি পাকিস্তানের উইকেটের কারণে? না, অবশ্যই একটা প্রথম তাদের অ্যাবিলিটি ছিল, ওই অ্যাবিলিটি যখন সুযোগ পেয়েছে, এই যে যেটা বলেন উইকেট, ওটা সেকেন্ড। আপনি যতই ভালো হেল্প উইকেট থাকে, আপনি জায়গা মতো বল বা আপনি জোরে বল করতে আপনাকে জোর লাগাতে হবে, যতই ভালো উইকেট থাক, ঠিক আছে না? তো ওই একটা জায়গা, এটা একটা হয়েছে কি বাংলাদেশ হয়তো চিন্তা করে, যেমন ওকে হয়তো বরাবরই এখন এমন ফরম্যাট চলে আসছে, ইভেন পাকিস্তান যদি বলিং দেখেন, তারা কিন্তু অলওয়েজ ফাস্ট বোলাররা সেফ জোনে চলে যায়। কেন? T20-তে এত মার পড়ে, এখন টেস্টেও মার পড়ে, একদিনে 350-400 রান হয়ে যাচ্ছে। ওই একটা কারণে বাংলাদেশ হয়তো ওই মাইন্ড সেট আপতে দূরে আসছে কি আমরা এগ্রেসিভ জায়গায় করব, এগ্রেসিভ বোলিং করব। যেহেতু আমাদের পেজ আছে 145+ আমি করছি, ওই লাইসেন্সটা দেওয়াতে আমার কাছে মনে হয় এটা একটা বড় কারণ যে মানুষের চেঞ্জ হয়েছে, বাট স্টিল আর্লি টু স্পিক। আর আরেকটা হচ্ছে যে উইকেট হেল্প তো অবশ্যই পাচ্ছে, এক্সট্রা বাউন্স পাচ্ছে। যখনই একটা ফাস্ট বোলার একটা এক্সট্রা বাউন্স বা এক্সট্রা সুইং হয়, তখন কিন্তু আরও জান দিয়ে করে, বাট এক্সাইটমেন্ট হয় নাই। এই কন্ডিশনে ওরা কিন্তু বাজে বল দেয় নাই বাংলাদেশ ক্রিকেট। ইউজুয়ালি কি আমরা যখন এরকম উইকেট পাই, আমরা এগ্রেসিভ করতে গিয়ে আমরা অনেক রান দিয়ে দিই। এবার রানও দেয় নাই, এগ্রেসিভ বলিংও করেছে, হেলমেটও মেরেছে, আনকমফর্ট জোন করেছে, বলকে যখন সুইং না বল সিমিং হচ্ছে ওটা ইউজ করেছে, ওই সব কিছু মিলিয়ে এটা। আর ব্যাটিং তো বরাবরই আমি বলি যে বাংলাদেশ যারা এত ওয়াস্টলি এক্সপিরিয়েন্স, যদি মুশফিকের কথা বলি, মমিনুল, এটা একটা বড় প্লাস পয়েন্ট হয়েছে বাংলাদেশ এই সিরিজে। আমরা ব্যাটিং নিয়ে নিশ্চয়ই কথা বলবো আলাদা করে। দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা একটা ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রাজশাহী থেকে বলছি। জি বলেন। বলতে চাচ্ছি যে বাংলাদেশের এখন রান মোটামুটি আপনার 87 মতো রান লাগবে, সেখানে শান্তর মতো একজন, তিনি অধিনায়ক, তারপরে তিনি যেভাবে শট সিলেকশন করছেন এবং ব্যাটিং অ্যাপ্রোচ যদি কিছু বলছেন। তো মানে আজকে তো মোটামুটি সারাদিনই খেলা আছে, তার মধ্যে আপনার 80-85 রান লাগবে এবং এমন শট সিলেকশনটা। আচ্ছা, কেন তাড়াহুড়ো করছেন কিংবা কেন আক্রমণাত্মক অ্যাপ্রোচে ব্যাটিং করছেন সেটা আপনার প্রশ্ন। নাজমুল হোসেন শান্তর ক্ষেত্রে বলছেন, তাই তো? জি, ধন্যবাদ আপনাকে। অ্যাপ্রোচটা নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম যে সময় আছে অনেক দেখাচ্ছে, কিন্তু বৃষ্টির একটা পূর্বাভাস আছে, সেটা কারণ কিনা আমি জানি না, জাভেদ ওমর বলবেন। এবং শান্তর অ্যাপ্রোচে কি একটু তাড়াহুড়ো দেখছেন কিনা? না না, 57-23 করেছেন, মানে কি বলে, মানে গুছিয়ে ব্যাটিং করছেন শান্ত যেভাবে। এটা যেহেতু উনি লাস্ট 3 ইনিংসে রান করেন না, এটা একটা বড় কারণ হতে পারে। আর সবচেয়ে বড় কারণ যেটা আপনি বললেন যে হয়তো ক্যাপ্টেন তো ব্যাকআপ মাইন্ড থাকতেই পারে যে আমরা যদি একটু 10 ওভার আগে শেষ করতে পারি, আগে তো নিজের ঘর গুছাবে। তো উনি যেভাবে যাচ্ছে, মোমিনুল এগ্রেসিভ খেলেন, 26 বলে 13 রান, 58 বলে 23 রান, শান্ত। হ্যাঁ শান্ত। তো ওই একটা জায়গায় আমার মনে খুব ইম্প্যাক্ট ব্যাটিং করছেন। কিন্তু আমার মনে হয় যে উনি যেটা বলেছেন ঠিক আছে, কিন্তু একটা মাথায় রাখতে হবে, এই ম্যাচ আপনি সবসময় আমি একটা কথা বলি যে সুযোগ আসলেই আমাদের কাজে লাগাতে হবে। হ্যাঁ, বৃষ্টি একটা বাগড়া আছে, হয়তো একটু গুছিয়ে ওই সেন্সে হয়তো একটু এগ্রেসিভ খেলছেন, বাট খুব ইম্প্যাক্ট খেলছেন। আমার মনে হয় রাশ শট খেলছেন না, যেটা পাচ্ছেন ওটাই মারছেন, আবার যেটা ডিফেন্স করার ডিফেন্স করছেন। মানে জয়ের জন্য খেলা, পজিটিভ খেলা, পজিটিভ খেলছেন। যেহেতু যে প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে যে আপনার মনে আছে কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা বাংলাদেশ পজিটিভ খেলেনি দেখে একটা প্রশ্ন উঠেছিল যে কেন বাংলাদেশ খুব বাজে একদম ওয়ার্ল্ড কাপ থেকে একদম মানে যতই মানে এত ভালো খেলেন, ওই একটা খেলাতে আমরা আরো বেশি নিচে নেমে গেছি পৃথিবীর কাছে। যাই হোক, তাহলে এখন এই ব্যাপারটা হচ্ছে কি, শান্ত যেভাবে ব্যাটিং করছে বা যেভাবে ব্যাটিং করছে, সবচেয়ে বড় আজকে এটা সুযোগ আসছে, অবশ্যই কাজে লাগানো উচিত, বাট নিজের ঘর আগে গুছিয়ে, কারণ এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু টেস্ট ম্যাচ। আমি ভয় দেখাচ্ছি না, টেস্ট ম্যাচে 1 ঘন্টা কিন্তু বদলায়। হয়তো আজকে উইকেটে কোনো হেল্প হচ্ছে না বা পাকিস্তানের কোনো সুযোগ দিচ্ছে না, ব্যাটসম্যানরাও খুব টপ ব্যাটিং করছে। তা আমার মনে হয় এই ম্যাচটা জিতাটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড কীভাবে জিতলো, আর এটা মাথায় রাখতে হবে দর্শককে, ব্যাটসম্যান যতই বল খেলুক, যদি রান না করে তো কখনোই সেট হতে পারে না, আপনাকে রান করতে হবে। তো ওই শান্ত 23-24 এখন সেট আছেন, এখন কোনো রাশ শট না খেলুক, এখন তাড়াতাড়ি খেলে খেলাটা শেষ করুক। আমরা ব্যাটিং নিয়ে বলছিলাম, কিন্তু তার আরেকটু বোলিং নিয়ে কথা বলতে চাই। হাসান মাহমুদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এবাদত এখনো ফিট হতে পারেননি, সব মিলে বাংলাদেশের বাঞ্চ অফ পেস বোলার্স, খালেদ আহমেদও আছেন, মানে
বাংলাদেশের পেস বোলিং লাইন আপটা কি আসলে অনেক স্ট্রং কিনা, বা আপনি অনেকদিন খেলেছেন, এর আগেও দেখেছেন, পরেও দেখেছেন, এইটা বাংলাদেশের বেস্ট পেস বোলিং? দেখেন হ্যাঁ, বাংলাদেশ শুধু একবার 13-14-তে বাংলাদেশ পেস ডিপেন্ড হয়ে মাঠে নাম 14-15-তে 15 ওয়ার্ল্ড কাপের কথা আমার মনে আছে। এক্স্যাক্টলি তাই, তো ওখানে 4টা পেস বোলার খেলেছিলেন, 4টা খেলেছিল মাশরাফি সহ। তো ওইটা হচ্ছে ওটার মতোই, কিন্তু এখানে টেস্ট ম্যাচের জন্য এটা স্পেশাল আমার কাছে মনে হচ্ছে। কেন সবাই 135 প্লাস, মানে মনে হচ্ছে এটাই বেস্ট বোলিং অ্যাটাক বাংলাদেশ। স্টিল আলিডো এগ্রেসিভ, এগ্রেসিভ, ভেরি এগ্রেসিভ। এটাই টেস্ট ম্যাচের দরকার। এটা আবার যদি টি-20তে আমি মনে করি এটা কাউন্ট হবে না, কারণ টি-20তে আপনাকে হয়তো চেঞ্জ অফ পেস করতে হবে, রান কন্ট্যাক্ট করতে হবে। এই যে আর আপনার টেস্ট ম্যাচ জিততে হলে 20টা উইকেট নিতে হয়, যেহেতু স্টিল আমাদের স্পিনার চ্যাম্পিয়ন, সেটা মিরাজ বলেন, সাকিব বলেন, বাট পেস বলের স্লটটা আমাদের কখনো এগ্রেসিভ ছিল না, কিন্তু এই টুর্নামেন্টে মানে এই সিজন হচ্ছে অনেক এগ্রেসিভ। তো যেটা ভেরি গুড সাইন বাংলাদেশ ফিউচার টেস্ট ম্যাচের জন্য। তার মানে আপনি বলছেন ওয়ান অফ দ্য বেস্ট পেস বোলিং অ্যাটাক। একটু জানতে চাই যে মানে পাকিস্তানি ব্যাটারদেরও কি কোনো ভূমিকা আছে? তারাও অফ ফর্মে নেই, ঘরের মাটিতে তারা ভালো খেলতে পারছে না, সেটা কি কারণ? আমি বাবর আজমের একটা স্ট্যাট দেখছিলাম, 612 দিন ধরে টেস্টে কোনো 50 নেই, 16 ইনিংস ধরে তিনি কোনো 50। এটা অনেক বড় কারণ, বা মানে পাকিস্তান এটা সাফার করার পিছনে বড় কারণ হচ্ছে ওদের এত রেজওয়ান রান করেছেন, কিন্তু ওরা কিন্তু লাস্ট 5-7 বছর দেখবেন ওদের কিন্তু 2-3 জনই রান করছে। স্পেশালি বাবরের কথা বলি, ওয়ার্ল্ড কাপে পুরো ওর উপর ডিপেন্ড, টি-20 বলেন, ওয়ানডে বলেন, টেস্ট বলেন, ওনার উপর ডিপেন্ড। যখন এই টাইপের প্লেয়ার অফ ফর্মে চলে যায়, তখন কিন্তু যে মিডল অর্ডার বা লো অর্ডারে একটা বড় চাপ ওই প্রেশার নিতে পারে না, কেন অভ্যাস থাকে না। উনি কাভার করে দিতেন, 12-14 ওভার টি-20তে খেলতেন, 50 ওভার 30 ওভার ব্যাটিং করতেন, একটু গ্রাফ করে পছন্দ করেন। তো ওই প্লেয়ারটা যখন রান না করে, তখন অবশ্যই এটা বড় কারণ। ওদের আমাদের যেমন তামিম বা সাকিব এরা পারফর্ম না করলে আমরা কিন্তু বিপদে পড়ি। টেস্ট ম্যাচে যদি বলি আমরা মুশফিক বা রান না করলে বিপদে পড়ি, সেম ওদের ক্ষেত্রে এটা হচ্ছে। আর ফলোড বাই বাংলাদেশ বোলিং অ্যাটাকটা আজকে জয়লাভ বলি না, খুব এগ্রেসিভ মানে বোলিং, বা খুব জায়গা মতো বোলিং করছে, যেভাবে টেস্টে হওয়া উচিত। কি আপনার সামনে খেলাচ্ছেন, শর্ট করছেন, যেটা পাকিস্তান আমি সারপ্রাইজ প্রথম টেস্ট ম্যাচ দেখে তারা কোনো টাইপের চেষ্টা করে না, স্পেশালি যখন বাংলাদেশ। আপনি এই স্ট্যাটটা দেখছেন কিনা যে পাকিস্তান কিন্তু হোমে গত কয়েক বছরে কোনো টেস্ট ম্যাচ সিরিজ তো জিততেই পারে না, ম্যাচই জিততে পারে না। গত 10 ম্যাচে তারা কোনো ম্যাচ জিততে পারেনি, মানে এটা নিয়ে 11 নম্বর ম্যাচ হবে আমি যদি ভুল না বলে থাকি। ওই যেটা বললাম, একটা দল যখন খারাপ খেলে তখন নেগেটিভ পুরো দলের উপর ভর করে, ইভেন প্লেয়ারের উপরে ভর করে। সেটাই আপনি যখন খারাপ সময় যাবে, এখন এখান থেকে আপনি কীভাবে উঠে আসবেন পাকিস্তানের ব্যাপার। আমাদের জানেন যে সাম্প্রতিক সময় কি আমাদের পাকিস্তানের এটা অনেক খারাপ সময় যাচ্ছে, যেহেতু ওদের নো ডাউট প্রুভেন প্লেয়ার সবগুলাই। যদি আপনি ওদের বোলিং একটা দেখেন, ওরা ড্রপ খেয়েছে, মানে শাহিন আফ্রিদির মতো ওরা, তারপর আপনার গিয়ে নাসিম শাহ, আমি জানি না ওনার ন্যাকেলস আছে জানি না, ওই একটা কারণে ওদেরকে ড্রপ দিয়ে এই ম্যাচ খেলছে। এটা মানে পাকিস্তানের ক্রিকেটের জন্য ভালো সাইন না, মানে তারা প্যানিক হচ্ছে। তারা প্রথম ম্যাচে কোনো স্পিনার নেয়নি, সেকেন্ড ম্যাচে তারা স্পিনার নিয়ে তাদের 2টা মেইন বলকে বসিয়ে দিয়েছেন। মানে তাদের ড্রেসিং রুম বা যারা নীতি নির্ধারক, মানে সিলেক্টর হোক বা কোচ হোক, তারা কিন্তু প্যানিক হয়ে যাচ্ছে না, বোঝায় ক্লিয়ার মেসেজ হচ্ছে সেকেন্ড টেস্ট টিম যেটা করেছে আর যে দলটা গঠন করেছে। আমরা আরও কথা বলবো আপনার সঙ্গে জাভেদ ওমর। ব্যাটিং নিয়ে বলছিলাম যে ব্যাটারদের নিয়ে কথা বলবো, ব্যাটিং লাইন নিয়ে কথা বলবো, এই ম্যাচের আর কি অবস্থা সেটা নিয়েও কথা বলবো, কিন্তু একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি ইতিহাসের হাতছানি বাংলাদেশের সামনে। বাংলাদেশ যদি এই টেস্ট জিততে পারে, বিদেশের মাটিতে বাংলাদেশের তৃতীয় সিরিজ জয় কিন্তু হবে এবং পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জয়। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা, সেটা কিন্তু একটা বড় অর্জন কিন্তু আমাদের জন্য। 113 2 উইকেটে এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ 72 রান দরকার। কিছুক্ষণ পরেই হয়তো বা মধ্যাহ্ন বিরতি হয়ে যাবে, এই ফার্স্ট সেশন শেষ হয়ে যাবে। জাভেদ ওমর, কি মনে হচ্ছে যে সবকিছু প্ল্যান মতোই যাচ্ছে? না, অফকোর্স খুবই চমৎকার ব্যাটিং করছেন। লাঞ্চের আগে উইকেট যাওয়া উচিত না, লাঞ্চের পর আমার মনে হয় লাঞ্চের পর বাংলাদেশ আধা ঘন্টা বা 20 মিনিট দেখে খেলবে। তারপর যদি বৃষ্টির বাগড়াটা আছে, আমরা জানি না, ওয়েদার ফোকাস তো বলেছে 2টার পরে, আর এই পিন্ডিরে এমন একটা বৃষ্টিকে থামার নাম নেয় না। তো ওই জন্য আমার মনে হয় এটা টিম একটু হলে চিন্তা করেছে বা ড্রেসিং আলাপ হয়েছে কি আমরা সেফ জোনে গিয়ে হয়তো অ্যাটাক করবো। আমার মনে হয় লাঞ্চের 15 মিনিট ব্যাটিং করে, মানে অ্যাটাক বলতে তাই বলে ডাউন দ্য উইকেট না, নর্মাল মারা বলগুলো মারবে, যেহেতু পাকিস্তান কোনো মতো যাচ্ছে একটা উইকেট নিতে। তো যখনই মারা বল মেরে দিবে 30-40 রান, তখন ওরা ছেড়ে দিবে খেলাটা, আর আমরাও তখন চান্স নিয়ে হয়তো শেষ করব। তো এখন আমার মনে হয় চান্স নেওয়া উচিত না, যেহেতু লাঞ্চের আগে লাঞ্চের পরে 15 মিনিট, কারণ প্রতিটা সেশন কিন্তু লাঞ্চের আগে লাঞ্চের পরে খুব অসুবিধা হয়। তো আমার মনে হয় যেহেতু একটা সুযোগ পেয়েছি, তো 15 মিনিট ব্যাটিং করে লাঞ্চের পর আমার মনে হয় এই চান্সটা নেওয়া উচিত অবশ্যই।
কেন যেহেতু আপনার হাতে 8টা উইকেট আছে। এই ম্যাচটা যদি বৃষ্টিতে ভেসে যায় বাংলাদেশ সিরিজ জেতা নিশ্চিত হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সিরিজ জেতা আর পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা পরপর দুটো টেস্ট, যেটা দুটার মধ্যে ডিফারেন্স তো অনেক। আমি এই ওয়ার্ডটা একদমই ইউজ করি না, যেহেতু আমি নিজে ক্রিকেট খেলে হয়তো এটা ক্রিকেটের কালচারে চলে আসছে হোয়াইট ওয়াশ, কারণ ম্যাচেস দুইটা বা যদি 5টা সিরিজ থাকতো আগের মতো 5টাতে পাতালে হোয়াইট ওয়াশ এটা বলা যায়। বাট আমার কাছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে সিরিজ জিতে অনেক বড় অ্যাচিভমেন্ট হবে, বাট আপনার যখন এই টাইপে যেহেতু আমরা টেস্টে এত জিতি না, এই সুযোগটা আপনি অবশ্যই কাজে লাগাবেন, হয়তো নিজের ঘরটা ঠিক করে হয়তো আরও 20-25 রান করে আমার মনে হয় এই যে বৃষ্টির বাগড়া এটা জিতা উচিত, কারণ সুযোগ আছে। হাত যদি আজকে 5 উইকেট থাকতো বা 6 উইকেট, তার মধ্যে না চান্স নেওয়া যাবে না, সেটা আগে আমরা ড্র করি বা আস্তে আস্তে হলে হবে, বৃষ্টি আসুক, বাট এটা সুযোগ তৈরি হয়েছে, এটা কাজে লাগানো উচিত, ফলোড বাই যেটা সেন্সিবল। এমন না যে মারতে গিয়ে আপনি 4টা উইকেট দেবেন, কারণ ক্রিকেট খেলা কিন্তু স্পেশালি টেস্ট ম্যাচ ঘন্টায় ঘন্টা রং বদলায়। আগে যেহেতু আপনি একটা জিতে আছেন, কোনো টাইপের সুযোগ নেওয়া যাবে না, সুযোগটা আপনার তৈরি করতে হবে ইন কন্ট্রোল ওয়েতে। এবং 4টা সেশন এই টেস্টে কিন্তু অলরেডি বৃষ্টিতে চলে গেছে, তারপরেও একটা রেজাল্টের সম্ভাবনা, এটা কি টেস্ট ক্রিকেটের পরিবর্তন, নাকি আসলে দুই দলই এরকম চেয়েছে যে অ্যাটাকিং ক্রিকেট খেলতে একটা রেজাল্ট হোক? যদি আপনি লাস্ট 10, 12, 15, 20 বছর দেখেন, বা স্পেশালি 10-15 বছর বেশি T20 ফরম্যাট আসার পরে এটা আগে তো চেঞ্জ ছিল, অস্ট্রেলিয়া খেলতো বা কিছু কিছু পাকিস্তান খেলতো, বাট এখন কিন্তু সাম্প্রতিক সব দেশে কিন্তু ইংল্যান্ড সেটা শুরু করেছে, নিউজিল্যান্ড করে, ইংল্যান্ড তো ওদেরকে নতুন কোচ এসে ওরা শুরু করলো অ্যাটাক করা, এটা ঠিক আছে, কিন্তু এখন ওই যে যেটা বললাম সবকিছু মিলিয়ে একটা বললাম না মাথায় আসে কে পাবলিক সেন্টিমেন্টাল টেস্ট ম্যাচ আগে কেমন হতো, চেতন চৌহান গাভাস্কার সারাদিন ব্যাটিং করে 220 রান, সারাদিন ব্যাটিং করে 60-65 রান, তো ওই কালচার তো যেহেতু অনেকগুলো কারণ হচ্ছে, একটা হচ্ছে বলের ব্যাপার, এখন বল আগের মতো সুইং করে না, এখন সবগুলো উইকেট একদম পুরো তক্তা যেটা বলি পাকা উইকেট থাকে, একদম প্যারাডাইস উইকেট থাকে, অনেক রেস্ট্রিকশন থাকে 2টা বাউন্সারের বেশি, তারপর ব্যাটগুলো আরও সুন্দর আসছে, সব কিছু মিলে এই পরিবর্তন। আর যেহেতু স্পন্সার এটা এগ্রেসিভ দল, যেহেতু টেস্ট অনেকে চলে যায় T20 বেশি এনজয় করছে, তো ওই সব কিছু মিলিয়ে কিন্তু এটা আজকে পৃথিবীতে এই টেস্ট ম্যাচ চেঞ্জ। একটু বাংলাদেশের ব্যাটিং নিয়ে বলছিলাম যে বলবো কথা, এই সিরিজ জয়ের পেছনে আমি এখনই বলছি যে আসলে জিতবে বাংলাদেশ, আশা করি আমরা, সেই পারফরমেন্স প্রথম টেস্ট এবং এই টেস্টে আপনি কি এক কথায় বোলারদের কৃতিত্ব বেশি দিবেন না ব্যাটারদের? না, অফকোর্স দুজনই একদমই, কিন্তু বোলারদের কিন্তু একটু বেশি যাবে, কেন আমরা ওই জায়গাটায় দুর্বল ছিলাম। ব্যাটিং কিন্তু বরাবরই মুশফিক এরা অলওয়েজ পারফর্ম করে আসে, লিটন দাস বলেন বা মমিনুল বলেন বা অনেক অত উঠানামার মধ্যে ছিলেন, কিন্তু বোলিং ফাস্ট বোলিংটা ভেরি মাচ আমি আনএক্সপেক্টেড, যেটা আমি মনে করি ওই একটা জায়গায় এই সিরিজ জেতার পিছনে অনেকখানি হেল্প করেছে। বোলারদেরকে আপনি একটু এগিয়ে রাখছেন, ব্যাটারদের কথায় যদি বলি যে ব্যাটিংয়ে বাংলাদেশের কোনো চেঞ্জেস কি দেখেছেন? আমি এই যে বলছিলাম যে 26 রানে 6 উইকেট, এই সময় আগের টেস্টে আমরা দেখেছি যে অসাধারণ ব্যাটিং করেছেন মুশফিক, মমিনুল, মেহেদী মিরাজ, যদি আমি বলি আপনি যদি ওই যে 450 রান করার পর কিন্তু অলমোস্ট একটা খুব, আমি কোথাও দেখলাম বোধহয় ফেসবুকে না কোথায় বাচ্চাদের একটা স্টেটমেন্ট দিয়েছিলেন কে অনলি রেন ক্যান স্টপ বাংলাদেশ, ওরা যখন এটা সিরিজ শুরুর আগে তিনি বলেছিলেন, এখন সেই ডায়লগটা পাকিস্তানের জন্য হয়ে গেছে আজকের ম্যাচে। তো ওইটাই তো আমরা ব্যাটিং তো আমরা মনে করি বরাবরই আমরা মুশফিকরা ভালো করে, কিন্তু এই খারাপ সময় আপনি যে 26-এ 6টা বা আপনি 450 রান 2.5 দিন ফিল্ডিং করে আপনি নেমে আপনি নিজে 500 করছেন, লিড নিচ্ছেন, অনেক বড় চেঞ্জ। এইটা আপনি যখন টেস্ট ম্যাচ জিততে হলে আপনার এই টাইপের ব্যাটিং আপনার 10 ম্যাচে আপনাকে 2টা টেস্ট ম্যাচে করতে হবে, তো যেটা এবার করতে হয়েছে সেকেন্ড টেস্টের কথা বলছি 26-6টা ওই জায়গায়। হ্যাঁ, এর আগে আমরা হয়তো কি আমরা আর উঠে দাঁড়াতে পারতাম না, অল আউট হইতাম 80-90-তে। ওই একটা জায়গায় অবশ্যই অনেক মাইন্ডসেটটা বলেন বা পারফরমেন্স ওয়াইজ বলেন, লো অর্ডার ব্যাটসম্যান মিরাজ বলেন বা লিটন বলেন, সবাই আউটস্ট্যান্ডিং ব্যাটিং করছে। এটা কাউকে এগিয়ে রাখবেন এই পুরো সিরিজ এদের পারফরমেন্স? মুশফিক, মুমিনুল, মেহেদী মিরাজ, লিটন দাস? না, কাউকে মুশফিক তো চ্যাম্পিয়ন ব্যাকবোন অফ বাংলাদেশ, কিন্তু লিটন যেভাবে আমাদের অফ ফর্মে ছিলেন, মিরাজ অলওয়েজ ম্যান অফ দ্য ক্রাইসিস, আমাদের অনেক রান করতে পারছিলেন না বড় রান, ওনার একটা আরও বড় রান করলে ভালো হতো, কেন আপনাদের টেস্ট ম্যাচে দুই জায়গায় পার্থক্য হয়ে যায়। একটা হচ্ছে ওপেনিংয়ের স্টার্টটা খুব ইজি করে দেয় ড্রেসিং রুম থেকে, আর বোলিংয়ের স্টার্টটা ওই টিমকে প্যানিক করে দেয়, তো যেটা এবার সুন্দর হয়েছে বিদায় কিন্তু এই ম্যাচ আমরা এই সিরিজ বা ম্যাচ যে সব জিততে যাচ্ছি আমরা। আচ্ছা, শেষ কথা একদমই, যে অবস্থা এখন আমরা রেখে বিদায় নিব, বাংলাদেশের হারার কোনো চান্স আপনি দেখেন? ক্রিকেট ইউ নেভার নো, বাট আমি খুব ক্ষীণ চান্স দেখছি ক্রিকেট, হয়তো এটা 1%, কারণ এখান থেকে যদি বাংলাদেশ বেশি বাজে ব্যাটিং করে তাহলে হারা সম্ভব, আদারওয়াইজ সম্ভব না।
ধন্যবাদ আপনাকে। আমরাও আশা করি যে সেটাই, বাংলাদেশ বেশি বাজে ব্যাটিং করবে না। পুরো সিরিজ বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলেছে। শেষ দিনের এই সময়টুকু আসলে বাংলাদেশ যে বাকি রানটুকু রয়েছে 117 এই মুহূর্তে বাংলাদেশের স্কোর, বাকি যে রানটুকু রয়েছে 185 টার্গেটে পৌঁছাতে, সেই রানটুকু সহজেই পৌঁছে যাবে। বাংলাদেশ আরেকটা জয় উপহার দিবে টেস্টে বাংলাদেশ, এবং সিরিজ জিতবে, হোয়াইট ওয়াশ করবে পাকিস্তানকে। এত কিছুর প্রত্যাশা রেখেই আজকের মতো এখানেই শেষ করছি।